হ্যাঁ, যেমন ধরো যেটা আমরা ডিসকাস করছিলাম, এই র্যাপিড ডিসকাশন বা কুইক ডিসকাশন অন ইংলিশ গ্রামার। তো যেহেতু আমাদের কয়েকদিনের মধ্যেই, মানে কয়েকদিন বলতে প্রায় আর এক সপ্তাহ ডাব্লিউবিপি এক্সাম আছে, তারপরে আদার্স এক্সামগুলো আবার চলে আসবে পরপর। এখন মানে রিসেন্ট অনেক কিছু এক্সাম আছে। তো সমস্ত এক্সামের ক্ষেত্রে যেমন ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি, তোমার এসএসসি, পিএসসি, ব্যাংক, রেল, যা কিছু যত এক্সাম আছে সমস্ত এক্সামের গ্রামারটা আমি অবজেক্টিভ যে ইংলিশের অবজেক্টিভ ইংলিশ যেটাকে ডিসকাস করছি। তো যেমন আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জটা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে ভয়েস চেঞ্জ, যেমন ধরো কয়েকটা কোশ্চেন, এটা কন্টিনিউয়াস টেন্সে আর একটা কোশ্চেন দিচ্ছি, যেমন সি ইজ রাইটিং এ লেটার। তাহলে কি হবে, এটা কন্টিনিউয়াস যেহেতু আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে আমরা ভয়েসে ট্রান্সফার করলে কি হবে, এ লেটার ইজ বিং রিটেন বাই, সিটা কি হবে, হার হবে। তাহলে কি এ লেটার ইজ বিং রিটেন বাই হার, তাহলে এটা কি কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার হয়ে গেল। এরপরে সি হ্যাজ রিটেন এ লেটার যদি বলা হয়, সি হ্যাজ রিটেন এ লেটার, তখন আমরা ভয়েস চেঞ্জে কি করব, এ লেটার হ্যাজ বিন, ঠিক আছে, এ লেটার হ্যাজ বিন রিটেন, তখন হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাজ হ্যাজ রিটেন থাকলে হ্যাজ বিন রিটেন, এইভাবে মনে রাখতে হবে। এ লেটার হ্যাজ বিন রিটেন বাই, সিটা কি হবে, হার হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি তো, আগে বলেছি, আইটা থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইউটা ইউএ থাকবে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কিছু কিছু ভয়েস চেঞ্জ, এক্সেপশনাল কিছু ভয়েস চেঞ্জ আছে, যেমন ধরো হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ভয়েস চেঞ্জ, ভয়েস দু রকমের, আবার আরেকটা ভয়েস আছে যেটা কোয়াসি পেসিভ ভয়েস বলা হয়। ঠিক আছে, কিছু কিছু এই এক্সেপশনগুলো মনে রাখবে, যেমন হানি টেস্ট সুইট, ঠিক আছে, রোজ ইজ সুইট, তাহলে এই যে রোজ স্মেল সুইট, এরকম ভয়েস কিছু থাকে। হানি টেস্ট সুইট করলে তখন এই ভয়েসটা কিভাবে হবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এইভাবে মনে রাখতে হবে। ওইটা এটা মানে জাস্ট এখন কুইক রিভিশন করে দিচ্ছি, তো এইভাবে মনে রাখো, এইভাবে করে আসতে হবে। হানি যখন এটা পড়বে পরীক্ষাতে যদি চলে আসে তখন কি হবে, এইভাবে বলবে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, মানে মধু খেতে মিষ্টি যখন এটা স্বাদ গ্রহণ করা হয়। আচ্ছা, রোজ স্মেল সুইট, তাহলে কি রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এই যে হোয়েন ইট ইজ দিয়ে করছে, হোয়েন ইট ইজ মানে ওই ভার্বের থার্ড ফর্মটা করতে হবে। স্মেল থাকলে কেউ স্মেলড, SMELT, আর এটা হচ্ছে টেস্ট, টেস্টেড হয়ে যাবে, টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, এটা এক ধরনের এক্সেপশনাল কোশ্চেন এগুলো। আচ্ছা, আর নোর ক্ষেত্রে টু বললাম, যেমন আই নো হিম, হি ইজ নোন টু মি। ঠিক আছে, আচ্ছা, দে উইল বাই এ ক্যামেরা, এটা ফিউচার টেন্স একটা দিচ্ছি, ফিউচার টেন্স একটা সেন্টেন্স, দে উইল বাই এ ক্যামেরা, তারা একটা ক্যামেরা কিনবে। তাহলে কি হবে, এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে, এ ক্যামেরা উইল বি বট, তাহলে উইল বি বট বাই দেম। ঠিক আছে, দে উইল, তাহলে উইল বি বট, ঠিক আছে, বাই থাকলে হচ্ছে দে উইল বাই এ ক্যামেরা উইল বি বট বাই দেম। ঠিক আছে, শ্যাল, শ্যাল উইল থাকলে কি হবে, শ্যাল বি আর উইল বি, এইগুলো হবে। ঠিক আছে, শ্যাল বি আর উইল বি। ওকে, এরপরে নেক্সট আমরা ইয়েতে যাচ্ছি, আলোচনায় যাচ্ছি। যেমন ধরো ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হবে, ন্যারেশন চেঞ্জ কাকে বলে, বা ন্যারেশন আমরা কিভাবে করব, বা ন্যারেশন চেঞ্জ কয় প্রকার, কি কি, সেগুলো তো কম বেশি সবাই জানো। ন্যারেশন হচ্ছে যে, ন্যারেশন দু রকমের, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট, মানে ডিরেক্ট আর ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ন্যারেশন কাকে বলবো, বা তার পার্টটা মানে স্ট্রাকচারটা কীরকম, ধরো সিম্পলি, এখন খুব বেশি বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট কিছুটা কিছুটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের মানে একটা রিভিশন হয়ে যায় আর কি, সাম টোটাল রিভিশন হয়ে যায়। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফার করার কিছু কিছু নিয়ম আছে। তো ডাইরেক্ট, আমরা ডাইরেক্টটা চিনবো কী করে যে এটা ডাইরেক্ট আর এটা ইনডাইরেক্ট। প্রথমে ডাইরেক্ট ন্যারেশনের স্ট্রাকচারটা কীরকম, প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্ব থাকবে সাবজেক্টের পর, রিপোর্টিং ভার্বের পরে কমা থাকবে,
আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে। ডাইরেক্ট নেরেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের পরে কমা থাকবে আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, মানে ডবল ইনভার্টেড কমা, ঠিক আছে, এইদিকে দুটো এইদিকে দুটো, বাস। এরপরে এই যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ মানে ইনডাইরেক্টে ট্রান্সফার করব তখন কি হবে? ইনডাইরেক্টে ট্রান্সফার করলে রিপোর্টিং ভার্বের এবারে এখানে টেন্সের খেলা আছে বা টেন্সের ব্যাপার আছে, কোন টেন্সে আছে আগে দেখতে হবে। তবে একটা কথা সিম্পলি এই কথাগুলো মনে রাখো একটু, যে রিপোর্টিং ভার্বটা যদি মানে এই যে হি সেড, যেমন আমি একটা এক্সাম্পল বলছি, একটা সিম্পল এক্সাম্পল, হি সেড আই এম ইল, এবারে সিম্পল, হি সেড আই এম ইল মানে এই তোমার ডাইরেক্ট স্পিচের একটা স্ট্রাকচার বললাম, হি সেড তারপরে কমা, ইনভার্টেড কমার মধ্যে মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে আই এম ইল দেওয়া আছে। এখানে যখন আনসারটা আমরা করব তখন কিছু কথা মনে রাখতে হবে, এখানে মানে কিছু সিস্টেম বা কিছু নিয়ম আছে সেটা মনে রাখতে হবে। ফার্স্ট যেটা মনে রাখতে হবে তোমাকে, যেটা সাবজেক্টের পরে যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, যেমন সেড, সে বা উইল সে এই সবইতে থাকে তাহলে নয়, মানে বলে দিচ্ছি আমি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। মানে রিপোর্টেড স্পিচ কোনটা? যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ঠিক আছে, যেমন আই এম ইল, এটা তাহলে ওটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে সেন্টেন্সটা। তার জন্য সেন্টেন্স টেন্সের কনসেপ্ট বুঝতে পারছো, যে সেন্টেন্স আর টেন্সের কনসেপ্ট না থাকলে ভয়েস চেঞ্জ পারবে না, ন্যারেশন পারবে না, জয়েনিং পারবে না, কিচ্ছু পারবে না। তাহলে সেন্টেন্সের কনসেপ্ট আর টেন্সের কনসেপ্ট দুটো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আর এগুলো হচ্ছে কি কম্পিটিটিভ এক্সাম, তার মানে কি সবাই কিন্তু খুব সিরিয়াস পড়াশোনার বিষয়, এবং কম্পিটিশন কি হারে হয় সেটা তোমাদেরকে নতুন করে বলার দরকার নেই। তাহলে সব সময় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং কম্পিটিশন এক্সাম এটা মনে রাখবে যেটা একটা কম্পিটিশন হচ্ছে, যেটা গোটা রাজ্যের এক্সাম। আচ্ছা, তো এখানে যখন আমরা দেখছি যে আই এম ইল এটা কোন টেন্সে আছে, তার আগে রিপোর্টিং ভার্বের কথাটা যেটা আলোচনা করছিলাম আমি, সেটা হচ্ছে কি, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, ঠিক আছে। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। কি বললাম আরেকবার, আই এম রিপিটিং ওয়ান সেকেন্ড, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। শুধুমাত্র প্রোনাউনগুলো চেঞ্জ হবে বা এইসব যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে একটা সেন্টেন্স যেটা বলেছিলাম যে হি সেড আই এম ইল, তাহলে এটা আনসার কি হবে? হি সেড দ্যাট, হি সেড দ্যাট। এবারে একটা কথা মাথায় রাখতে হবে এখানে, যে রিপোর্টিং ভার্বের পরে যদি সেন্টেন্সটা ইসারেটিভ হয়, এবারে সেন্টেন্সের ফাংশন মানে চলে আসছে, দেখো সেন্টেন্সের ব্যাপার। এসারেটিভ সেন্টেন্সে থাকলে লিঙ্কার হিসেবে যখন আনসার করবো আমরা রিপোর্টিং ভার্ব বসাবো। আচ্ছা, রিপোর্টিং ভার্বের পরে একটা লিঙ্কার বসাতে হবে, লিঙ্কার বা কানেক্টর বলে ওটাকে, লিঙ্কার বা কানেক্টর বলে, যেমন দ্যাট, ঠিক আছে। এসারেটিভ সেন্টেন্স হলে দ্যাট হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হবে? ইফ অথবা হোয়েদার, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে টু অথবা নট টু, তারপর অপটেটিভে দ্যাট। এইগুলো জেনে নিতে হবে, মানে কারণ এগুলো লিঙ্কার বা কানেক্টর বলা হয়, যেটাকে সেন্টেন্সটাকে সংযোগ করছে, কানেক্ট করছে, কানেক্টর, ঠিক আছে। তো এই তাহলে কি বসালাম আমরা? হি সেড দ্যাট, যেহেতু এটা পাস্ট টেন্সে সেড, তাহলে আমাদের তাহলে কি করতে হবে? রিপোর্টেড স্পিচটাকে চেঞ্জ করতে হবে, মানে টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে হি সেড দ্যাট, সে বলল যে, আর ন্যারেশন আমরা জানি কি ডাইরেক্ট মানে প্রত্যক্ষ উক্তি, আর পরোক্ষ উক্তি অন্য একজন বলবে, ঠিক আছে। তো
তখন কি হবে এটা, হি সেড দ্যাট আই এম ইটা আইটা হি হয়ে যাবে, কারণ এই হি এর সঙ্গে ওটাকে বলতে হবে যে একজনের কথা অপর ব্যক্তি যদি বলে তখন ওটাকে পরোক্ষোক্তি বলা হচ্ছে। সে বলল যে সে অসুস্থ, আই এম ইল মানে আমি অসুস্থ, তখন আমি অসুস্থ বললে হবে না, সে বলল যে সে অসুস্থ। তাহলে কি হবে, সে এখানে মানে প্রেজেন্ট টেন্সে আছে, ওটাকে পাস্ট টেন্সে ট্রান্সফার করে দিতে হবে। তখন কি হবে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইটে করে দিতে হবে। তো এই চেঞ্জটা আবার মনে রাখতে হবে, কোন টেন্স কিভাবে চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট যদি রিপোর্টেড স্পিচের টেন্সের যখন পরিবর্তন করব, কখন পরিবর্তন হবে আমরা কি শিখেছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তখনই টেন্সের রিপোর্টেড স্পিচে যে টেন্স আছে সেই টেন্সটা চেঞ্জ হবে। তো টেন্সটা কিভাবে চেঞ্জ করব, কোন কিভাবে চেঞ্জ করব, তাহলে সেইগুলো কি বলে দিচ্ছি আমি। যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তাহলে পাস্ট ইনডেফিনাইট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করব, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। ঠিক আছে, এরপরে যদি তোমার প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট থাকে তখন আর প্রেজেন্টে ঘুরে আসবে না, পাস্ট ইনডেফিনাইট থাকলে তখন কি হবে, ওই পাস্ট পারফেক্টে হয়ে যাবে তখন। ঠিক আছে, এটা এগুলো রুলস আর কি। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এইভাবে তোমাকে টেন্সটা চেঞ্জ করতে হবে। এগুলো প্রতিটা বইতে দেখবে রুলস দেওয়া আছে, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। হাতের কাছে তোমাদের যে বইটা আছে সে বইটাকে মানে ফলো করবে, বইটাকে একটু দেখে নেবে। ঠিক আছে, কারণ তোমরা যেহেতু এটা করেছো, অনেকদিন থেকে প্র্যাকটিস করছো। আর তাহলে এটা কি হলো, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এবারে ওই রিপোর্টের স্পিচে একটা সেন্টেন্সের ক্ষেত্রে বলছি, দেখো রিপোর্টের স্পিচে যদি আই এম ইল না থেকে চেঞ্জ করে দেখা গেল যে আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, তখন এটা কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কিসে চেঞ্জ হবে আমরা কি জানি, পাস্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে। আর যখন পাস্ট থাকবে তখন পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চলে যাবে, তখন প্রেজেন্টে ঘুরে আসবে না। তাহলে তখন এটা আনসারটা কি হবে, হি সেড দ্যাট তখন কি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু আছে তখন পাস্ট কন্টিনিউয়াস করে দাও, হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুলটা হি ওয়াজ গোয়িং টু স্কুল। বোঝা যাচ্ছে, মানে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবারে ওই টেন্সগুলো খেয়াল রাখতে হবে সবসময়। আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে, রিপোর্টিং ভাগটাকে লক্ষ্য করবে যখন নেরেশন চেঞ্জ করবে। আর তোমাদের ডাব্লিউবিপিতে এমন কোনো জটিল কোনো কোশ্চেন পড়ে না, কোশ্চেনগুলো খুব সহজ থাকে, প্রতিটা পার্ট থেকে কোশ্চেন হয় এবং মানে কোশ্চেনটা ইজি হয়, কোশ্চেনগুলো খুব একটা জটিল হয় না, মানে এরকম সিম্পল কিছু সেন্টেন্স থাকে। আর বাকি আমি আবার অনেক কোশ্চেন আলোচনা করে দেবো, যে এই ভিডিওগুলোতে পরপর পার্টগুলো দেখে যাবে। যে ধরো রিপোর্ট, আমি যেটা বললাম রিপোর্টিং ভার্বটা সবসময় খেয়াল রাখবে, যদি পাস্ট টেন্সে থাকে তবেই ওই রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন করবে। আর যদি ফিউচার অথবা প্রেজেন্টে থাকে তখন কিন্তু রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আরেকটা জায়গায় খেয়াল রাখবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, যদি কোনো মানে ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ বা জাগতিক সত্য বা চিরসত্য কোনো ঘটনা থাকে, কথা থাকে, সেই কথাগুলো কোনো চেঞ্জ হবে না, ওটা যে টেন্সে থাকবে সেই টেন্সেই হবে। যেমন ধরো ওগুলো বেশিরভাগ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং তোমার প্রেজেন্ট টেন্সে বেশি থাকে আর কি বেশিরভাগ। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো পুরোপুরি মানে জিওগ্রাফিক্যাল ট্রুথ, ইটারনাল ট্রুথ, যা কিছু বলবে মানে পুরো চিরসত্য ঘটনা এবং ধ্রুব সত্য ঘটনা। তো এই ইটারনাল ট্রুথ যদি হয়, ঠিক আছে, তখন কি হবে, তখন কিন্তু কোনো চেঞ্জ হবে না টেন্সের, তখন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে তখন ডিরেক্ট বলতে হবে হি সেড দ্যাট, মানে সে বললো যে সূর্য পূর্ব দিকে ওঠে, তখন কি হবে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। আনসারটা কি হবে, হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে কোনো টেন্সের কিছু চেঞ্জ করা যাবে না, এটাও কিন্তু একটা ন্যারেশনের রুলের মধ্যে পড়ে।
এই রুলটাকেও ফলো করতে হবে, ঠিক আছে। যেমন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, 2 and 2 মেক 4, মানে 2 এ 2 4 হয়, ঠিক আছে। তারপরে ওই আবার কি বলবেন, গড প্লে, না গড ওটা নয়, কিছু এরকম চিরসত্য যদি ঘটনা থাকে, যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটাও তো হবে, এটাও তো চিরসত্য, ইটারনাল ট্রুথ এটা। তাহলে কি দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, তখন কিন্তু তোমাকে ওটাই বলতে, হি সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে নারেশন চেঞ্জের ক্ষেত্রে বললাম। আচ্ছা, এরকম প্রচুর প্রচুর ইয়ে আছে, সেন্টেন্স আছে নারেশন চেঞ্জের ক্ষেত্রে। এবার জয়নিংটা যদি দেখি আমরা, জয়নিংয়ের দিক থেকে, জয়নিং করতে গেলে কিন্তু তোমাকে মাস্ট টেন্স প্লাস ক্লজটা জানতে হবে। ক্লজ জয়েন করতে গেলে এই যে সেন্টেন্সটা আগের ভিডিওতে বলেছিলাম, সেন্টেন্সকে তিনটি অ্যাকর্ডিং টু স্ট্রাকচারকে তিনটে পার্টে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল হচ্ছে ফার্স্ট, কমপ্লেক্স আর কম্পাউন্ড, মানে তিনটে ভাগ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার মানে কি, সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য, এই তিনটে বাক্যে ট্রান্সফার হয় জয়নিংটা বেশিরভাগ। জয়নিং ধরো তো সিম্পলে থাকলো কমপ্লেক্সে করতে বললো, কমপ্লেক্সে থাকলো সিম্পলে করতে বললো, কোনো সময় সিম্পলে থাকলো কম্পাউন্ডে করতে বললো। এই যে মানে কোশ্চেনটা মানে রোটেট হচ্ছে এটা থেকে এটা, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটাকে জয়নিংও ট্রান্সফার করতে পারে, সবগুলোই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। এই দুটো জিনিস খুব তোমাদের পরীক্ষায় আসে, মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘেটে দেওয়া দেখবে, বুঝতে পারবে, দেখেছো নিশ্চয়ই। কারণ ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর স্পেলিং রুলস, তারপরে অ্যান্টোনিম সিনোনিমস, তারপরে জয়নিং, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন তো খুবই সোজা জিনিস, মোটামুটি একটু খেয়াল করে পড়লেই হবে আর্টিকেল প্রিপোজিশন সব ইয়ে, ওটার জন্য বলে দেবো নেক্সট ভিডিওতে। তো যেমন ধর আর্টিকেল প্রিপোজিশন আছে, আরেকটা জিনিস হচ্ছে যেটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আমি প্রায় 70-80টা মতো কমন, যেগুলো খুব কমন ইয়ে, যদিও এটা কম্পিটিশন পরীক্ষা কমন কিছু আসে না, আমি ওটাতে বিশ্বাসী নই, ঠিক আছে। আমি কমনে বিশ্বাসী নই যে এইগুলো কমন আসবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো এইসব কিছু না, সবগুলোই করতে হবে, কিন্তু তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট মানে ওয়ার্ডস আছে যেগুলো বেশিরভাগ পরীক্ষাতে আসে আর কি, কিন্তু কম্পিটিশন যেহেতু সবগুলোই জানতে হবে তোমাদেরকে। ওকে, নেক্সট যে জিনিসগুলো তো সেগুলো আমি দিয়ে দেবো, মানে বলবো আর কি, আলোচনা করে দেবো সব কিছু। তো এখন যেটা বলছিলাম যে তোমার ওই কি যেন বলছিলাম, প্রেফিক্স, সাফিক্স, আরেকটা আছে যে ফরমেশন অফ ওয়ার্ড আর স্পেলিং রুলস। স্পেলিং রুলস থাকবে, মানে এই স্পেলিং ইরোস, স্পেলিং রুলস বলছি, স্পেলিং ইরোস, মিসস্পেলড ওয়ার্ড যেগুলোকে বলছি। কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলোকে বানানটা মানে স্পেলিংটা ভুল থাকবে, সেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, যেমন কমিটি, COMMITTEE, ওখানে একটা ডবল এম না দিয়ে একটা এম থাকলো, কমিটি, এই স্পেলিংটা বেশি আসে। কমিটি, কমিশন, ঠিক আছে, এই স্পেলিংগুলো দেখে নেবে একটু, স্পেলিং টেস্ট। আমি যে টপিকগুলো এখন ডিসকাস করছি না, এই টপিকগুলোকে কিন্তু ধরে ধরে একটু লাস্ট মুহূর্তে দেখে নেবে, ঠিক আছে। লাস্ট মুহূর্তে সবাই কিন্তু কি হয়, মানে প্রচুর নার্ভাস এবং হেজিটেট ফিল করে, ঠিক আছে, হেজিটেশন হয় বা নার্ভাস হয় যে হ্যাঁ কি করব, আমার কি পড়বো, আর তো সময় নেই, কি হবে না হবে, এত চিন্তা করার কোনো কারণ নেই। একটা টপিক ধরে ধরে 2-10 মিনিট করে দেখে যাও, সেগুলো একটু একটু টাচ দিয়ে যাও, তার মানে যাতে মনে থাকে, ঠিক আছে। বেশি নার্ভাসনেস একদম আনা যাবে না। আচ্ছা, তো যেমন ধরো ন্যারেশনের ক্ষেত্রে এই ন্যারেশনটা বললাম, এবার জয়নিংয়ের ক্ষেত্রে যেটা বলছি, সিম্পল মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, ঠিক আছে। যেমন আই শ এ ম্যান, হি ইজ আ ডক্টর, দুটো সেন্টেন্স আমি জয়েন করতে বলছি তোমাদেরকে। আমি একজন লোককে দেখেছিলাম যিনি হন একজন ডাক্তার, মানে আমি একজন লোককে দেখেছিলাম সে একজন ডাক্তার, মানে তিনি হন একজন ডাক্তার। তাহলে এখানে দুটো সেন্টেন্স, আই শ এ ম্যান, হি ইজ এ ডক্টর। দুটোকে যখন আমরা জয়েন করবো, কিসে জয়েন করতে বলেছে, কমপ্লেক্সে, ব্রেকেটে লেখা আছে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে জয়েন করো। এবারে কমপ্লেক্স কি জিনিস সেটা জানতে হবে আমাদেরকে। কমপ্লেক্সে বেশিরভাগ জয়েন হয় কিসে, যেমন ওই ক্লজগুলো দিয়ে, রিলেটিভ, ওই যে এখানে ক্লজ জানতে হবে, রিলেটিভ ক্লজ, ক্লজ কয় প্রকার, কী কী, এগুলো সব তো কিছুটা জানো তোমরা।
ঠিক আছে, যেমন রিলেটিভ ক্লজ দিয়ে যে আবার মেনশন করে দেওয়া থাকে যে রিলেটিভ ক্লজে করো রিলেটিভ, তখন কী হবে হু, হুইচ, দ্যাট এইসবগুলো দিয়ে করতে হবে। তো এখানে মনে রাখবে একটা সিম্পল কথা আর কি, যেমন ধরো কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝালে কী হবে হু বসাবে, বস্তুর ক্ষেত্রে হুইচ হবে, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে অবস্থা অনুযায়ী দ্যাট বসানো হয়। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবে, মানে বোঝা যাবে তোমরা বুঝে, মানে সেন্টেন্সটা সম্পর্কে আইডিয়া তৈরি হয়ে যাবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। যেমন কি বললাম, আই শ এ ম্যান, হি ইজ এ ডক্টর, এটা রিলেটিভ ক্লজ দিয়ে বলেছে। আবার কিছু কিছু জায়গায় মেনশন করা থাকে যে হু ইজ এ ডক্টর, মানে হু দেওয়া থাকে। অথবা তোমাদের তো এখানে কি দেবে, 4টে অপশন থাকবে, তাহলে এটা কি হবে, আই শ এ ম্যান হু ইজ এ ডক্টর, মানে হিটাকে তুলে দাও, দুটো সেন্টেন্সে যখন জয়েন করো পরে যে হিটা আছে হি ইজ এ ডক্টর, ওই হিটাকে তুলে দিয়ে হু বসাও। আই শ এ ম্যান হু ইজ এ ডক্টর, মানে আমি একজন লোককে দেখেছিলাম যিনি হন একজন ডাক্তার, হয়ে গেল। তাহলে হুটা ব্যক্তির ক্ষেত্রে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা কোশ্চেন দিচ্ছি, আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড ইন কালার। আই হ্যাভ এ পেন, ইট ইজ রেড ইন কালার। তাহলে এই দুটো সেন্টেন্স, মানে আমার একটা কলম আছে যে কলমটার কালারটা হচ্ছে লাল, লাল রঙের, তাহলে কি হবে, এটা কলমটা কি একটা বস্তু, তো তার মানে কি হু ইজ দ্যাট, যেহেতু রিলেটিভ ক্লজ বলেছে তাহলে হু ইজ দ্যাট, তার মধ্যে কি বসাবো, হুইচটা বসিয়ে দাও, হুইচটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে। তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন হুইচ ইজ, হুইচের পরে আর ইটটা দেওয়া যাবে না, ঠিক আছে, হুইচ মানে যেটা, তার মানে এটা দিলে তো আর হবে না, ইটটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড ইন কালার। ঠিক আছে, আচ্ছা এটাকে যখন সিম্পলে ট্রান্সফার করতে বলবে তখন কি হবে, আই হ্যাভ এ রেড পেন, তখন ডিরেক্ট ওই হুইচ হুইচ দেওয়া যাবে না, সিম্পলে করাটা আলাদা। সিম্পল এবারে অনেক কিছু জিনিস এখানে আছে। সিম্পলে করতে গেলে কি কি জানতে হবে তোমাকে, পার্টিসিপেল জানতে হবে, জিরান্ড জানতে হবে, প্রেজেন্ট পার্টিসিপেল, জিরান্ড, ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপেল। পার্টিসিপেল 3 প্রকার, এটা তো জানো, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপেলটা ওই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। আচ্ছা, পাস্ট পার্টিসিপেল থাকবে ওই যেটা আমরা জানি ডু, ডিড, ডান, ক্যাচ, কোট, কোট, মানে 3টে ভার্ব যখন রেগুলার ভার্বে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই সময়। পারফেক্ট পার্টিসিপেল দিয়েও কিন্তু এটা হয়, সিম্পলে জয়েনিংটা করা হয়। ঠিক আছে, যেমন হ্যাভিং দিয়ে হচ্ছে পারফেক্ট, হ্যাভিং গান, হ্যাভিং ডান। আচ্ছা, গোয়িং দেয়ার, ওই যে গোয়িং তখন কি হচ্ছে, এটা প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপেল আর জিরান্ড, এই জিরান্ডটাও এখানে জানতে হবে, জিরান্ড কি জিনিস। ঠিক আছে, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট পার্টিসিপেলটাও ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, কিন্তু নাউনের মতো কাজ করবে ওই জিরান্ডটা। জিরান্ড কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে আর নাউনের মতো কাজ করবে। যেমন ধরো সুইমিং, সুইম মানে তো সাঁতার কাটা, এটা সবাই জানো, সুইম মানে সাঁতার কাটা, সুইমিং মানেও সাঁতার কাটা। কেন হচ্ছে, এটা নাউন হিসেবে কাজ করে। সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম মানে এক্সারসাইজ। তাহলে সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে এই সুইমিংটাকে তখন নাউনে ট্রান্সফার করে দেওয়া হবে, মানে এইটা এইভাবে, এটা জিরান, মানে এই টপিকগুলোকেও পরপর ডিসকাস করে কিছু সেন্টেন্স ওখানে হয়ে যাবে। আচ্ছা, আরও 2-1টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলছি। যেমন ধরো কি বলবো, সেন্টেন্স স্ট্রাকচারগুলো আর টাইপগুলো মনে রাখো। অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেড দ্য কম্পিউটার। এক একটা টাইপ, সেন্টেন্সের এক একটা টাইপ মনে রাখবে, বা কী কী কীভাবে পড়ে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে একটা কথা মাথায় রাখবে, অনলি থাকলে নান বাট করবে যখন নেগেটিভ করতে বলে, নান বাট। নেগেটিভ আর এফার্মেটিভ, নেগেটিভ, পজিটিভ, সিম্পল, কমপ্লেক্স, এইভাবে যেমন করতে পারলে। জয়নিং তো বললাম, এবারে ধরো একটা অন্য সেন্টেন্স চলে এলাম আমরা, যেটা হচ্ছে ওই মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। এরকম কোশ্চেন থাকে পরীক্ষাতে, অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেন্ড দ্য কম্পিউটার, তার মানে কি, কেবলমাত্র একজন এক্সপার্টই পারে, মানে বিশেষজ্ঞ পারে কম্পিউটার সারাই করতে বা রিপেয়ারিং করতে। তাহলে এখানে এটাকে যদি নেগেটিভ করতে বলে, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে, তখন অনলিটা তুলে দিয়ে তোমাকে নান বাট বসাতে হবে। নান বাট মানে কেউ না, কিন্তু, তার মানে কি,
কেবলমাত্রটাকে অনলি নান বাট করে দাও, তখন ওটাকে নেগেটিভ করলে কি হবে, নান বাট অ্যান এক্সপার্ট ক্যান মেন্ট দ্য কম্পিউটার, মানে যেটা আছে পুরোটাই লিখে দেবে। ঠিক আছে, তাহলে কি ওই এই কোশ্চেনটা মনে রাখবে। হ্যাঁ, অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেন্ট দ্য কম্পিউটার। হ্যাঁ, অনলি ইউ ক্যান ডু ইট, তাহলে অনলি থাকলে কি নান বাট ইউ ক্যান ডু ইট, তার মানে কি এই অনলি থাকলে নান বাট, এটা মনে রাখবে, জাস্ট এই লাস্ট মুহূর্তে এইরকম ভাবে মনে রাখতে হবে। নেক্সট চলে যাও টু আর সো দ্যাট, পরের সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স টাইপ, এগুলো পরীক্ষাতে আসে বেশিরভাগ। টু মানে কি, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এরকম কোশ্চেন আসে পরীক্ষাতে। তাহলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, মানে এটাকে যখন আমরা কমপ্লেক্সে করবো, এটা সিম্পল আছে, এটাকে কমপ্লেক্সে করতে বলবে, ট্রান্সফার করতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, লাস্ট মুহূর্তে যেটা বলছি, কুইক রিভিশন হচ্ছে আমাদের, টু থাকলেই সো দ্যাট বসাবে, কমপ্লেক্সে করতে বলবে, আর সো দ্যাট থাকলে টু বসিয়ে দেবে, মানে এটাকেই মানে চেঞ্জ করে, উলট পালট করে আর কি। টু থাকলে সো দ্যাট হবে, যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা কমপ্লেক্স হলো। আর যখন কম্পাউন্ড এই মানে ইয়েতে হবে, হি মানে সিম্পলে করতে বলে, তখন কি হবে, হি ইজ টু উইক টু ওয়াক, হয়ে গেল। এরপরে যেমন ধরো ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে, এখানে ডিগ্রিটা আরও মনে রাখতে হবে, ডিগ্রি চেঞ্জ ক্ষেত্রে কোশ্চেন দিতে পারে। ডিগ্রি কটা আছে, তিনটে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কি, যেমন ডিগ্রি অ্যাডজেক্টিভের তিনটে রূপকে ডিগ্রি বলা হয়, আর কিছু না। ডিগ্রি মানে এমন কিছু আহামরি কিছু জিনিস না, অ্যাডজেক্টিভের তিনটে রূপ আছে, একটা পজিটিভ ডিগ্রি, মানে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। যেমন ধরো টল, টল মানে কি, লম্বা, তাহলে কি হচ্ছে, টল, টলার, টলেস্ট, এই তিনটে রূপ। একটা কথা মাথায় রাখবে, ডিগ্রি চেঞ্জ কি, মানে অ্যাডজেক্টিভ আর তিনটে রূপ, পজিটিভে টল থাকছে, মানে ওই অ্যাডজেক্টিভটা, যখন কম্পারেটিভ করবো তখন তার সঙ্গে ইয়ার যোগ করতে হবে। কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে হবে তা না, কিছু ব্যতিক্রম আছে, প্রতিটা জিনিসেরই এক একটা ব্যতিক্রম থাকে, মানে কিছু কিছু ব্যতিক্রম থাকে, এক্সেপশন, সেগুলো আমি বলে দেবো। তো জেনারেলি ওই মানে যখন এটা কম্পারেটিভ করবো তখন ইয়ার যোগ করতে হবে, আর সুপারলেটিভ করলে তখন কি যোগ করতে হবে, ইএসটি যোগ করতে হবে ওই অ্যাডজেক্টিভের সঙ্গে। তাহলে কি ডিগ্রিটা সিম্পলি কি বলবো, টল, টলার, টলেস্ট। এবারে হাই, হায়ার, হাইস্ট, ঠিক আছে, এইভাবে টল, টলার, টলেস্ট। কিন্তু গুড, বেটার, বেস্ট তখন আলাদা হয়েছে, গুডটা কি হবে, তিনটে ফর্ম আলাদা, মানে কিছু কিছু ডিগ্রি আছে ওগুলো প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে হয়, গুড, বেটার, বেস্ট। তো এরকম প্রচুর ডিগ্রি আছে, টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। তারপরে ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ঠিক আছে। তো এইরকম কিছু আছে, গ্রামার বইতে একটু চোখ বুলিয়ে নেবে, দেখে নেবে ভালো করে। এবারে এক্সেপশনাল কিছু জিনিস আছে বললাম, যেমন ধরো ইন্টেলিজেন্ট, মেরিটোরিয়াস। ইন্টেলিজেন্ট মানে কি, বুদ্ধিমান, মেরিটোরিয়াস, মেধাবী। তো এখানে কিন্তু ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টার, ইন্টেলিজেন্স এরকম হবে না, এই ডিগ্রিগুলো যখন চেঞ্জ করবে তখন মোর আর মোস্ট যোগ করতে হবে, এগুলো কিন্তু এক্সেপশন, ব্যতিক্রম। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। মেরিটোরিয়াস, মোর মেরিটোরিয়াস, মোস্ট মেরিটোরিয়াস। মোর, মোস্ট যোগ করতে হবে, যখন কম্পারেটিভে করবো তখন মোর, আর সুপারলেটিভে করলে মোস্ট, এইভাবে যুক্ত করতে হবে। আচ্ছা, এইভাবে কীভাবে পড়বে, কোশ্চেন কীভাবে আসবে, যেমন ধরো দু তিন টাইপের, তিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। যেমন বলা থাকছে যে, হ্যাঁ আরেকটা কথা মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাবো যখন আমরা একটা সেন্টেন্স মেকিং করবো আর কি। যেমন রাম ইজ আ টল বয়, রাম একজন লম্বা ছিল, আচ্ছা, লম্বা বালক আর কি। এবারে যখন এটাকে কম্পারেটিভ করব তখন কি, কম্পারেটিভ ডিগ্রি কখন হয়, কম্পারেটিভ হচ্ছে কারোর সঙ্গে কারোর তুলনা করা হবে, কম্পেয়ার থেকে কম্পারেটিভ আসছে, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে রামের সঙ্গে শ্যামের যদি আমরা তুলনা করি তখন কি হবে, রাম ইজ টলার দেন শ্যাম। দেখো আমরা এরকম কথা বলি, তো তখন ওটাকে যখন আমরা ইয়েতে করছি কম্পারেটিভে, তখন কি হবে, রাম ইজ টলার দেন শ্যাম। এটাকে এখানে এরকমও ছোট ছোট টুকরো টুকরো কোশ্চেন আসতে পারে যে রাম ইজ টলার, তারপর ড্যাশ দিয়ে দিল, তারপর শ্যাম দিয়ে দিল,
ওই জায়গাটায় কি বসবে সেটাও কিন্তু কোশ্চেনে আসতে পারে, তার জন্য এগুলো জেনে নিতে হবে। কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। ঠিক আছে, যখন আমরা বেস্ট বলবো না, এই টলেস্ট বলবো। সুপারলেটিভ ডিগ্রিটা কি, টলের সুপারলেটিভ কি হবে, টলেস্ট, টল, টলার, টলেস্ট। তাহলে এই টলেস্ট যখন বলছি তখন কি হবে, দি টলেস্ট। আর তাহলে কি বললাম, কম্পারেটিভ মানে কারোর সঙ্গে তুলনা করা হচ্ছে, শ্যামের সঙ্গে আমরা যখন তুলনা করছি তাহলে কি হচ্ছে, রাম ইজ টলার দেন শ্যাম। এরপরে যখন সকলের সঙ্গে তুলনা করা হয়, সবার সঙ্গে, ধরো ক্লাসের বয় তো, ক্লাসের ছেলে রাম, সমস্ত ক্লাসের সমস্ত ছেলের সঙ্গে যখন তুলনা করা হবে তখন কি বলা হবে, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তখন টল, টলার, টলেস্ট, টলেস্টের আগে দি বসালাম। এই দুটো কথা মাথায় রাখবে, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। দি টলেস্ট, দি হাইয়েস্ট, দি ইজিয়েস্ট। ঠিক আছে, এই যে এরকম, তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, পজিটিভ কোনো সময় দেখবে পজিটিভ ডিগ্রিকে করতে বলে কিছু সেন্টেন্স, তখন কি হবে, অ্যাজ অ্যাজ দিয়ে যোগ হয়, অ্যাজ টল অ্যাজ রাম, অ্যাজ অ্যাজ টল অ্যাজ সাম, এরকম। আর মোস্ট আদার, ভেরি ফিউ, এরকম কিছু নিয়ম আছে, এগুলো সব পরপর আমি বলে দেবো। এগুলো প্র্যাকটিস করে যাও। আর এরার কারেকশন তো আসবেই, দু একটা মানে আসতে পারে, যেহেতু 10 নম্বর ওরা মেনটেন্স করে কোশ্চেনগুলো দেবে, যাতে করে সমস্ত ধরনের কিছু কোশ্চেন আছে, 10টি মাত্র কোশ্চেন থাকবে, কিন্তু এরার কারেকশন থাকে। সেন্টেন্স এরার অথবা স্পেলিং এরার, বললাম না, মিসস্পেলড ওয়ার্ড, আর সেন্টেন্স এরার কারেকশন। এরার কারেকশন কেউ যদি এরার কারেকশন করতে পারে তার মানে সে গ্রামারের সব কিছুই জানে, এটা মাথায় রাখবে। কারণ কি, এরার কারেকশন এমন একটা জিনিস, কোন জায়গা থেকে কিভাবে এরার কারেকশন দেবে বলা যাবে না। একটা সেন্টেন্স দিল, বললো যে এটা কোথায় ভুল আছে, দুরকম স্টাইলে এরার কারেকশন পড়ে, দুরকম, তিনরকম, যাই হোক, দুরকম বেশিরভাগ দেখবে। পাট পাট করে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সটা তারপরে স্ল্যাশ দেওয়া থাকবে, এবারে 1 2 3 করে লেখা থাকবে। ভুলটা কোথায় আছে, 1-এ আছে না, 2-তে আছে না, 3-তে আছে, তিনটে পার্ট, 3-4টা পার্ট থাকবে। আবার কোনো সময় আন্ডারলাইন করে দিল। ঠিক আছে, এরকমও থাকতে পারে। আবার বললো যে একটা সেন্টেন্স লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে যে মানে কারেক্ট দ্য সেন্টেন্স বা এরার কারেকশন। ঠিক আছে, কারেকশন দ্য এরার্স, মানে এরারটাকে কারেক্ট করো, ভুলটাকে ঠিক করো, মানে এটা কোথায় ভুল আছে, সেই ভুলগুলো তোমাকে দেখতে হবে। তাহলে এই ভুলটা ধরা মানেই তুমি গ্রামার সম্পর্কে মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, সেইগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো। একটা ভিডিওতে সব কিছু করা যাবে না, আমি শর্ট শর্ট কিছু ভিডিও বানাচ্ছি। মানে প্রচুর বড় ভিডিও হলে, লং ভিডিও অনেকক্ষণ, অনেক টাইম লেগে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে একঘেয়েমি হয়ে যায় আর কি পরপর। তো তোমরা পার্ট পার্ট করে দেখে নেবে। ওকে, আর ভোকাবুলারিটা এখন থেকে মানে কি, আর দিন তো নেই বেশি, ভোকাবুলারি প্র্যাকটিস করে যাও পরপর। ফ্রেজাল ভার্ব, তারপরে নমিনাল কম্পাউন্ড, প্রেফিক্স সাফিক্স, তারপর তোমার অ্যান্টোনিম, সিনোনিম, হোমোনিম। ফ্রেজাল ভার্ব যেমন আন্ডারস্ট্যান্ড থাকলে কি হবে, আন্ডারস্ট্যান্ড, মেক আউট। টলারেট, পুট আপ উইথ, এগুলো এইভাবে মুখস্থ করবে। আন্ডারস্ট্যান্ড, মেক আউট, টলারেট, পুট আপ উইথ, সারান্ডার, গিভ ইন। ঠিক আছে, রিড, গো থ্রু, রাইট, পুট ডাউন। তো এগুলো কীভাবে পড়ে, মানে ফ্রেজাল ভার্ব কীভাবে পড়ে দেখে নাও। ধরো আমরা যেমন ক্লাস 10 বা 8 9 10-এ যেগুলো আমরা করেছি, ক্লাস 10, ক্লাস 12-এ হয়তো নেই, ছিল না, কিন্তু ওই মাধ্যমিক লেভেলে যেগুলো করেছি, সেক্ষেত্রে কি, ফ্রেজাল ভার্বটা হয়তো 4-5টা থাকবে, 4টি বা 5টি ফ্রেজাল ভার্ব থাকলো, মানে সেন্টেন্স থাকলো, তার নিচে একটা লিস্ট দেওয়া থাকবে যে পুট আপ উইথ, পুট ইন, তারপরে কল অন, কলেন, এইসব লিস্ট দেওয়া থাকবে। কিন্তু এই এক্সামের ক্ষেত্রে, তোমাদের কম্পিটিশন এক্সামে ওইরকম কোনো লিস্ট পাবে না। কারণ কি, একটা কোশ্চেন থাকলে আর কি লিস্ট দেবে, কোশ্চেন হয়তো দেখা গেলো ভেজাল ভার্বতে একটাই কোশ্চেন দিচ্ছে, তখন কি হবে, একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের সেই ওয়ার্ডটার নিচে হয়তো আন্ডারলাইন করা থাকবে। এরপর তোমাকে বললো যে এটা ফ্রেজাল ভার্ব করো, যেমন আই ক্যানট টলারেট সাচ ইনসাল্ট, আমি এরকম অপমান সহ্য করতে পারি না, মানে ঠিক আছে, আই ক্যানট টলারেট সাচ ইনসাল্ট। তাহলে টলারেটের নিচে দাগ দেওয়া থাকছে। ঠিক আছে, তাহলে ওখানে তোমাকে ফ্রেজাল ভার্বটা নিজে থেকে বসাতে হবে, যদি দেওয়া থাকে ভালো, আর যদি না থাকে ওখানে টলারেটটার জায়গায় কী হবে, পুট আপ উইথ। ঠিক আছে, এরপরে
এখানে টেন্সটাকে ফলো করতে হবে। যেমন আন্ডারস্ট্যান্ড মেক আউট, তো আন্ডারস্ট্যান্ডটা মেক আউট তুমি করে দিলে ভাবলে যে আনসার ক্লিয়ার হয়ে গেল, তা না। টেন্স অনুযায়ী সেন্টেন্সটাকে আবার মেকিং করতে হয়। যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ধরো আন্ডারস্ট্যান্ড থাকলো না, আন্ডারস্ট্যান্ডিং থাকলো, হয়তো কন্টিনিউয়াস টেন্সে দিয়ে দিল একটা সেন্টেন্স, তখন কিন্তু তোমাকে মেকআপ করে দিলে, আন্ডারস্ট্যান্ড মেক আউট করে দিলে হবে না। ঠিক আছে, তখন কি করতে হবে? রেজাল্ট ভার্ব মানে কি, একটা ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যোগ হবে। ঠিক আছে, যেমন আন্ডারস্ট্যান্ড মানে, আন্ডারস্ট্যান্ড তো একটা ভার্ব, এই আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা একটা ভার্ব। তো এটাকে যখন আমরা ফেজাল ভার্বে ট্রান্সফার করবো, তখন কি হবে? আমাদের ফেজাল ভার্বটা কি হচ্ছে? মেক আউট। তা মেকের সঙ্গে মানে ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, আউটের সঙ্গে আইএনজি যোগ করতে হবে না। ঠিক আছে, মেক আউট দুটো একটা ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে তো ফেজাল ভার্ব হচ্ছে, তখন মেকিং আউট হয়ে যাবে। যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন কি হবে? মেকিং আউট হয়ে যাবে। আর আন্ডারস্টুড থাকলে কি হবে? আন্ডারস্টুড মানে তখন কি হচ্ছে? পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তখন তোমাকে এটাও পাস্ট টেন্স করতে হবে, তখন মেকের পাস্ট টেন্স কি হবে? মেড আউট হয়ে যাবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আর এইগুলোই কোশ্চেনতে মানে চেক করে দেখে, এক্সামিনে যারা চেক করে যে কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, তখন কিন্তু মেক আউট, তুমি ভাবলে হয়তো আমি মেক আউট করে দিলাম, আমার আনসার ক্লিয়ার, আমি নাম্বার পেয়ে যাবো, কিন্তু ওখানে ভুল হয়ে গেছে। কারণ আন্ডারস্টুড থাকলে তখন মেড আউট করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইভাবে পড়াশোনা করো।